না, এই ব্যবস্থার মূলে স্বাস্থ্য বা শালীনতা নয়, শুধু ঘৃণা, আপাদ মস্তক ঘৃণা। তোমার কোন গন্ধটা ভালো লাগে সেরকম সেন্ট পাউডার কিনে দিলেই পারো। শুধু সেন্ট পাউডারে কি হবে? গালে ঠোঁটে রং মাখতে পারবে? তুমি যদি সং সাজাও, কেন পারবো না? চুল ছেটে ফেলতে পারবে? চুল তো উঠেই যাচ্ছে, চুলের আর আছে কি? দাও না বিদেয় দিয়ে। এতটুকু ভড়কালো না সর্বাণী। চলি পড়তে পারবে? এক ফালি পিঠ আর এক চিলতে পেট দেখাতে পারবে? পেট পিঠ একটু থলথলে হয়ে গেছে না? থলথলে মেয়েরাও দেখায়, পারবে? নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ব কলঙ্ক। লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প, অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা গল্প কলঙ্ক। শ্রোতা বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটি শুনছেন পারলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের গল্প শুরু করছি কলঙ্ক। লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। প্রথমে টের পেল যখন চায়ের পেয়ালাটা সামনে নামিয়ে রাখতেই বিশ্বনাথ মুখ সেটকাল। এ কি বিচ্ছিরি চা! চা তো বিশ্বনাথের নিজেরই কিনে আনা, আর তৈরি তো সর্বাণী নতুন করছে না। তাছাড়া রংটা তো বেশ ভালোই দেখাচ্ছে, ধোঁয়া উঠছে পেয়ালা থেকে। চুমুক না দিয়েই বিচ্ছিরি বলছো কেন? চুমুক দিতে লাগে না, চেহারা দেখলেই বলা যায়। বিশ্বনাথ খবরের কাগজটা টেনে নিল মুখের সামনে। তবু দাঁড়িয়ে রইল সর্বাণী। আস্বাদ না করেই অগ্রাহ্য করার মধ্যে যুক্তি নেই, যেন এরকম একটা ভঙ্গি সেই দাঁড়ানোয়। অগত্যা বিশ্বনাথ পেয়ালাটা ঠোঁটে ঠেকালো, আর ঠেকাতে না ঠেকাতেই ওয়াকথু ওয়াকথু করে উঠল। কেন, কি হলো? ভীষণ মিষ্টি, কোনো ভদ্রলোকে চা বলবে না। আবার তাহলে করে নিয়ে আসে। দ্বিতীয়বার চা করে আনলো সর্বাণী। অপেক্ষা করতে লাগলো আবার একটা মুখ ঝামটা শুনবে, হয় ভীষণ লাইট, নয়তো ভীষণ যাচ্ছে তাই। কিন্তু অত দূর যেতে হলো না। টেবিলে চাটা রাখতেই গর্জে উঠল বিশ্বনাথ। এইভাবে সার্ভ করে চা? পিরিচে চা কতটা চলকে পড়েছে দেখেছ? তা ফেলে দিচ্ছি ওটা। ওটা ফেলতে গিয়ে আবার এক কেলেঙ্কারি। বিশ্বনাথ এবার ক্রুদ্ধ না হয়ে গম্ভীর হলো। বললে, দেখো, খাঁটি কথা বলি, তোমাকে দিয়ে আমার চলবে না। এ যেন একটা ঝি চাকর, চলবে না বললেই চলে। চলবে না তো আমি কি করব? না, তুমি করবে না, আমিই করব। বিশ্বনাথ একটা বাবুর্চি রাখলো। তার মানে তুমি আমার হাতে খাবে না? তোমার হাতে কেন? কারুর হাতে খেতেই আমার আপত্তি নেই, কিন্তু তোমার ওই গেঁয়ো রান্না, শাক শুক্তো ঘন্ট, এ আমার পোষাবে না। আগে আগে তো পোষাতো, যখন রানাঘাটে ছিলে। তখন তো চাকরিটা হয়নি, আসিনি এ লাইনে। আমি কিন্তু আমার আর উর্মির রান্না আলাদা করে করব। হ্যাঁ, তাই করো, আশ্বস্ত হবার ভাব করলো বিশ্বনাথ। খেয়েও আলাদা, আমার সামনে, আমার টেবিলে নয়। ছুটির দিনেও নয়? মিলিটারির আবার ছুটি কোথায়?
তবু যখন পাওয়া যাবে দই ভাত, না তখনও নয়। রানাঘাটে তো আমরা খেতাম একসঙ্গে, এক টেবিলে। সর্বাণীর চোখে পুরনো দিনের মমতার ছায়া পড়ল। সে তো বাঙালির টেবিলে মেখে চটকে গরজ পাকিয়ে শব্দ করে খাওয়া, আঙুল দিয়ে দাঁতের ফাঁক দিয়ে কাঁটা তোলা, হাত চাটা। ইডিয়াটস! বিকৃত মুখভঙ্গি করল বিশ্বনাথ। তারপর ঢেকুর তোলা। ওসব ভুলে যাও। আমরা কি করে ভুলবো? কিন্তু আমি ভুলবো। খাওয়া দাওয়া আলাদা হয়ে গেল। শোয়াটাও আলাদা করতে চাইল বিশ্বনাথ। উর্মির 8-9 বছর বয়স হয়েছে, বড় হয়ে উঠেছে, সেই কারণে আলাদা শুতে চায়। সেটা মন্দ কি? ঘুমের নিষ্পর্শ আরামের মধ্যেও এই ব্যবস্থা অন্যায় নয়। কিন্তু না, এই ব্যবস্থার মূলে স্বাস্থ্য বা শালীনতা নয়, শুধু ঘৃণা, আপাদ মস্তক ঘৃণা। গম্ভীর হলো সর্বাণী। বললে, এ বড় ঘরটায় খাট আলাদা করে নিলেই হবে। উর্মি আমার কাছে থাকবে, তুমি আলাদা খাটে শুও। খাট আলাদা নয়, ঘর আলাদা। মিলিটারি কায়দায় হুকুম দেওয়ার মতো করে বললে বিশ্বনাথ। না, তা কি করে হয়? ছোট্ট করে বললে সর্বাণী। হয় কি হলো? বিশ্বনাথ ঘর আলাদা করল। সর্বাণী বললে, একা শুতে আমার ভয় করবে। কেন? রানাঘাটেও তো মেয়ে নিয়ে একা একা ঘরে শুতে। সে আমার শ্বশুর বাড়ির জানাশোনা পুরনো বাড়ি, সেখানে ভয় করবে কেন? আর এ কলকাতা শহর, এখানেই বা ভয় করবার কি? তবু শত হলেও নতুন বাড়ি। বাড়িটা নতুন হলে কি হবে, পাড়াটা ভালো, অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া। কিন্তু কতদিন পরে তুমি এলে বলো তো? কটাক্ষে একটি মোদির রেখা আঁকল সর্বাণী। কতদিন? মোটে তো 18 মাস। 18 মাস কম হলো? রেখাটাকেও সর্বাণী আরও একটু গাঢ় করল। অসম্ভব। শোনো। সরে যাচ্ছিল, ফিরে দাঁড়ালো বিশ্বনাথ। বলে, তোমার গায়ের গন্ধ আমার অসহ্য লাগে। একদিন তো ভালো লাগতো, চাপা ফুল লাগতো, তখন প্রাণে প্রেম ছিল। এখন অসহ্য লাগছে, উল্টিয়ে বমি আসছে। জানো, এই গায়ের গন্ধের জন্যেই বিলেতে বিবাহ বিচ্ছেদ হয়। ওখানে হোক। নিশ্চিন্তের মতো বললে সর্বাণী। তোমার কোন গন্ধটা ভালো লাগে সেরকম সেন্ট পাউডার কিনে দিলেই পারো। শুধু সেন্ট পাউডারে কি হবে? গালে ঠোঁটে রং মাখতে পারবে? তুমি যদি সং সাজাও, কেন পারবো না? চুল ছেটে ফেলতে পারবে? চুল তো উঠেই যাচ্ছে, চুলের আর আছে কি? দাও না বিদেয় দিয়ে। এতটুকু ভড়কালো না সর্বাণী। চলি পড়তে পারবে? এক ফালি পিঠ আর এক চিলতে পেট দেখাতে পারবে? পেট পিঠ একটু থলথলে হয়ে গেছে না? থলথলে মেয়েরাও দেখায়, পারবে? তুমি যদি বলো পারবো, সব পারবো। তোমার জন্যে কিছুতেই বাঁধবে না। তবু নরম হলো না বিশ্বনাথ। বললে, না, সত্যি কথা বলতে কি, তোমাকে আর আমার পছন্দ হচ্ছে না। বাহ, এ এখন বলা খুব সোজা। সর্বাণীর গায়ের রক্ত তাঁতল না এতটুকু। একদিন তো পছন্দ করেই এনেছিলে। সে কত আগের কথা। তখন তো মার্চেন্ট অফিসে সামান্য মাইনের কেরানি ছিলাম। ছিলে তো তাই থাকতে। মিলিটারিতে যাবার দুর্মতি হলো কেন? দুর্মতি? ইংরেজিতে কি একটা গাল দিয়ে উঠল বিশ্বনাথ। জীবনে উন্নতি করতে মানুষ চেষ্টা করবে না? চিরকাল একটা পচা নোংরা দুর্গন্ধ চাকরি আঁকড়ে পড়ে থাকবে? বিশেষণগুলো চাকরি সম্বন্ধে না তার নিজের সম্বন্ধে? সর্বাণী বুঝতে চাইল না। বললে, তাই বলে
একেবারে তোমার বনসই করে দেবার মানে হয় না? দেবার আগে সকলকে জিজ্ঞেস করা উচিত ছিল। সকলকে মানে তোমাকে। মন্দ কি? দেখতে গেলে আমি তো সকল। সর্বাণী দরজাটা ধরল। তুমি তখন বিয়ে করে ফেলেছ, তোমার একটা মেয়ে হয়ে গিয়েছে। যাও যাও, মিলিটারি অফিসারদের কি আর স্ত্রীকন্যা থাকে? থাকবে না কেন? সেসব স্ত্রীকন্যাও মিলিটারির স্ত্রীকন্যা। কিন্তু আমি কেরানির বউ, উর্মি কেরানির মেয়ে। আমাকে যখন এনেছিলে তখন কেরানির বউ করবে বলেই এনেছিলে। আর উর্মি, তুমি মেয়েকে টানছো কেন? তোড়পে উঠল বিশ্বনাথ। না, বলতে চাচ্ছি, ওর কি দোষ? ওর দোষ কে বলছে? সব তোমার দোষ। কিন্তু আমার মত নিয়ে তো আর মিলিটারি হওনি যে এখন আমার দোষ দেবে। হঠাৎ বলা নেই কওয়া নেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলে। হঠাৎ আবার একদিন বলা নেই কওয়া নেই একেবারে একটা যুদ্ধের পোশাক পরে ভয়ঙ্কর মূর্তিতে এসে দাঁড়ালে। সংসারে প্রলয় কাণ্ড বাঁধালে। সবাই ভাবলে সাময়িক খেয়াল, যাত্রার দলের পোশাক ছেড়ে ফেলে আবার গৃহস্থ বনবে, ধরবে পুরনো চাকরি। কিন্তু একেবারে একটা বন্ড সই করে দিয়ে এসেছো, তাকে জানতো? মানে তোমার বন্ডেই চিরকাল বাঁধা থাকতে হবে? বিশ্বনাথ খেঁকিয়ে উঠল। আমার সঙ্গে তোমার চাকরির সম্পর্ক কি? শান্ত মুখে শান্ত স্বরে সর্বাণী বললে, তোমার চাকরি থাক বা না থাক, তাতে তোমার উন্নতি হোক বা না হোক, তাতে আমার কি? আমি আমি, তুমি তুমি। মুখ ভেঙচে উঠল বিশ্বনাথ। তুমি একবারে পার্মানেন্ট ফিক্সচার, নট নরণচরণ। শোনো, এক পা এগিয়ে এলো। জীবনের উন্নতির পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে তাই লাথি মেরে ফেলে দেবো ছুঁড়ে। পুরনো চাকরিটা তেমনই এক বাধা হয়ে দাঁড়িয়েছিল, তেমনই আরেক বাধা পুরনো এই স্ত্রী। নিজেই তো বুঝতে পেরেছ দেখছি। অতএব তাকেও ছুঁড়ে ফেলে দেবে। উপায় কি তাছাড়া? লোকে আজকাল স্ত্রী পোষে উন্নতির জন্যে। তোমাকে দিয়ে তো সামান্য সাজগোজি হবে না, তার উপর আছে আরও কত আনুষঙ্গিক। তুমি আমার উন্নতির পথের কাঁটা। কাঁটা শুধু নও, তুমি আমার লজ্জা। সুতরাং অত সোজা নয় ছেড়ে দেওয়া। মুখে এলো, বলে ফেলল সর্বাণী। সোজা নয়ই বা কেন? কে আছে সর্বাণীর পাশে এসে দাঁড়ায়? কে আছে তার হয়ে লড়ে এই অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে? কি আছে তার শক্তকে বশ করে? সেদিন রাত্রে বিশ্বনাথ মদ খেয়ে ফিরল, মুখে ইংরেজি গানের টুকরো। মিলিটারিতে ইও খায় নাকি? আহতের মতো জিজ্ঞেস করলো সর্বাণী। সিভিলেও খায়, তুমি একটু খাবে? দেখবে খেয়ে। বিকট হেসে উঠল বিশ্বনাথ। তুমি তো আবার ইংরেজি জানো না। মদের বেলায়ও ইটিং বলো, ইটিং ওয়াইন। উইল ইউ ইট এ গ্লাস? হাত তুলে গ্লাস দেখালো। কথা কইল না সর্বাণী। টলতে টলতে নিজের ঘরের দিকে এগোলো বিশ্বনাথ। বললে, মদ পেটে গেলে সকলকে টলারেবল লাগে শুনেছি, কিন্তু কি আশ্চর্য, স্ত্রীকে তোমাকে তাও লাগে না। একটা কাজ করবে, এসো আমার ঘরে এসো। সর্বাণী ঘরের সামনেকার বারান্দায় স্থির হয়ে দাঁড়ালো। এসো, আমার সঙ্গে বসে এক পাত্র মদ খাও। দেখি তুমি মদ খেলে তোমার শরীরে নেশার রং ধরলে তোমাকে তখন ভালো লাগে কিনা। আমি মদ খাবো? বলেছিলে না আমার জন্য তুমি সব কিছু করতে পারো? ইয়া ইয়া করে নাচতে গাইতে বলছি না, লাভ ঝাপট দিতেও নয়, শুধু কোয়াইটলি একটু ড্রিঙ্ক করা, তারপর আমার দিকে ঘাড় ফিরিয়ে একটু তাচ্ছা চোখে হাসা। মদ খেতে পারলে আর তোমার দিকে তাকাবো কেন?
সর্বাণী ঝলসে উঠল। বাইরে আর লোক নেই? ফর গড সেক, দয়া করে তাকাও না একবার বাইরের দিকে। প্রায় উঠল বিশ্বনাথ। আমি ডিভোর্সের একটা গ্রাউন্ড পাই। সর্বাণী চুপ করে গেল। নিজের মনে খুব খানিকক্ষণ হইচই করল বিশ্বনাথ। কটা কি জিনিস ফেললো, ছুঁড়ল, গালাগাল দিল। তারপর জামা জুতো না খুলেই পাতা বিছানায় শুয়ে পড়ল উপুর হয়ে। সাদা চোখেও বিশ্বনাথের সেই কথা, তুমি সরে যাও, তুমি দূরে থাকো। একটা খামের চিঠি হাতে করে সর্বাণীর কাছে এসে দাঁড়ালো বিশ্বনাথ। বললে, তুমি রানাঘাটে শিগগিরই ফিরে যাও, মার অসুখ বেড়েছে। অসুখ বেড়েছে তো মাকে এখানে নিয়ে এসো। সর্বাণী এতটুকুও উদ্বিগ্ন হলো না। ছেলের কাছে থাকতে পারবে, চিকিৎসাও ভালো হবে, এখানে নিয়ে আসবো কি? মাকে রিমুভ করা সম্ভব? রিমুভ করা তো আমাকেও সম্ভব নয়। গম্ভীর সর্বাণীর কণ্ঠ। সে কি, মার শেষ অসুখের সময় তুমি তার সেবা করবে না? এই তো সেদিন এলাম তার কাছ থেকে, তিনি আমাকে বলে দিয়েছেন কোনো অবস্থাতেই আমি যেন আমার ঘর বাড়ি স্বামী শ্বশুর না ছাড়ি। ঘোরতর অসুখ হলেও নয়। না, কে জানে সত্যি তার অসুখ কিনা, না চিঠিটা তোমার কারসাজি। কারসাজি? বিশ্বনাথের ইচ্ছে হলো সর্বাণীর মুখের উপর একটা ঘুষি মেরে বসা। বেশ, কারসাজি নয়, সত্য চিঠি। কিন্তু আমি যদি অবাধ্য হই, আমি যদি যেতে না রাজি হই, কি করা যাবে? কত রকম ঠেকাতেই তো কত লোক যেতে পারে না। যদি না যাও, জোর করে পাঠিয়ে দেবো। কি করে জোর খাটাবে তা তো জানি না। সর্বাণী ম্লান রেখায় হাসল। জোর করে ধরে বেঁধে পাঠাতে পারলেও সেবা করাবে কি করে? সেবা করতে হবে না তোমাকে। তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলেই আমি কৃতার্থ হব। বিশ্বনাথ হাত জোর করে মিনতির ভঙ্গি করল। তাই বা কি করে হতে পারে? সর্বাণী পরম নির্লিপ্তের মতো বললে, ঘাট ধরে রাস্তায় ঠেলে দিয়ে সদর বন্ধ করে দিলেই হতে পারে। তাই বা হবে কেন? কোথায় কি যেন তার একটা শক্ত আশ্রয় আছে। এমনই শান্ত নিশ্চিন্ততায় সর্বাণী বললে, স্ত্রীর বয়স বাড়লে বা তার যৌবন যাবো হলেই তাকে বর্জন করতে হবে, এর মধ্যে কোনোই যুক্তি নেই। আসল যুক্তি হচ্ছে প্রহার, অত্যাচার। কিন্তু তা দিয়ে সাময়িক উপশম হতে পারে, শেষ সমাধান হয় না। পথটাও দীর্ঘ, নিজেরও জখম হবার ভয় থাকে। তাছাড়া কর্তৃপক্ষের কানে উঠলে অভিনন্দিত হবার কথা নয়, অন্য পথ ধরতে হবে। সেদিন রাতে মাতাল হয়ে বিশ্বনাথ যে বাড়ি ফিরল, একা নয়, সঙ্গে একটা সাহেব আর 3টে ছুকরি মেম নিয়ে ফিরল। বাক্সের ঠোঙায় করে কিসব খাবার দাবার নিয়ে এসেছে, তাই খেলো কাড়াকাড়ি করে। গ্লাসে গ্লাসে ঢাললো রঙিন জল। তারপর ওর কোমর ধরে ধরে নাচ শুরু করে দিল। নাচতে নাচতে বেরিয়ে আসতে লাগলো বারান্দায়। তারপর কি উৎকট গান, উৎকটতর হাসি। বিলেল্লাপনার কাকে বলে? বিশ্বনাথ ভেবেছিল সর্বাণী ঘরে দৌড় দিয়ে থাকবে, কিন্তু তা নয়। ওদিকটা যেন আলাদা ফ্ল্যাট। এমনইভাবে নিজের গণ্ডির মধ্যে চলাফেরা করতে লাগলো। এত দৌরাত্ম্যকেও চাইল উপেক্ষা করতে, নিজের স্থানে স্থির থাকতে। কিন্তু মেয়েটির জ্বর যেরকম বেড়েছে, ডাক্তারকে না ডাকলেই নয়। সাহসে ভর করে নিজেই বিশ্বনাথের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। অকুণ্ঠ মুখে বললে, মেয়েটার জ্বর খুব বেড়েছে, ডাক্তারকে খবর দেওয়া দরকার। 3টি মেয়ের মধ্যে একটি ইংরেজিতে খ্যাক করে উঠল, অসুখ করেছে তো হাসপাতালে পাঠিয়ে দাও। এতে হাসবার কি আছে? সবাই হেসে উঠল সমস্বরে। আরেকটি মেয়ে জিজ্ঞেস করলে, কে এ? বিশ্বনাথই বললে, মেয়েটার আয়া। আবার একটি হাসির হুল্লোড় পড়ে গেল। এতেও বিচ্যুতি নেই সর্বাণীর। কোথায় যাব
কে আছে? আর যাবই বা কেন? আমার সত্ত্বে অবস্থিত থাকব। ধৈর্য ধরে থাকলে একদিন ফল ফলবে, সব সুগোল হয়ে আসবে। এবার বিশ্বনাথ সত্যের পথ ধরল। সত্যের পথ মানে কান্নার পথ। আমাকে বাঁচাও। সর্বাণীর হাত চেপে ধরল বিশ্বনাথ। কাঁদো কাঁদো মুখ করে বললে, তুমি ছাড়া কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে। কেন, কি হয়েছে? দুশ্চিন্তায় মুখ কালো হয়ে উঠল সর্বাণীর। ওই যে 3টে অ্যাংলো মেয়ে দেখেছিলে সেদিন, তার মধ্যে যেটা সবচেয়ে ঢ্যাঙ্গা, নাম গ্রেসি, তাকে আমি ভালোবেসেছি। ভালোবাসা তো ভালোই, সর্বাণীর নয়। একটা পাথরের মূর্তির মধ্য থেকে আওয়াজ বেরুলো, তাকে আমি বিয়ে করব ঠিক করেছি। বিয়ে করবে? পাথরের মূর্তিতে মৃদুতম রেখাও আর কোথাও রইল না। তা কি করে হয়? হয়, তার পথ আছে। তুমি বললেই হয়। মিলিটারি এবার গোবেচারি ভঙ্গি ধরল। বলো কি, তুমি আমার উন্নতার পথে বাধা হবে? তুমি কি চাও না আমি আরো বড় হই? ওই শীতে শুটকে মেয়েটাকে বিয়ে করলে তোমার উন্নতি হবে? ও ভীষণ স্মার্ট মেয়ে, তুমি বুঝবে না। ইংরেজিতে যাকে বলে টিটিলেটিং। বিউটি কম্পিটিশনে যাবেও। তা যাক। পাথরের মূর্তি চাইল নিঃশ্বাস ফেলতে। তুমি বলতে না, আমার জন্য তুমি সব কিছু করতে পারো। এইটুকু করতে পারবে না? এইটুকু কি করতে হবে? একটা পরিত্যক্ত অন্ধকার গুহার মধ্য থেকে যেন সর্বাণী বলল, আমাদের এই বিয়েটা ভেঙে দিতে হবে। বিয়েটা ভেঙে না দিলে আমার গ্রেসিকে পাওয়া হয় না। মানোয়ারি জাহাজ গাধা বোট হয়ে গেল বোধহয়। বিশ্বনাথের স্বরে কান্নার টান। আমাদের বিয়েটা ভেঙে দেওয়া যায় নাকি? যায়, আজকাল যায়। আশ্বাসের সুর আনল বিশ্বনাথ। আমি খ্রিস্টান হলেই সহজ হয়ে যায়। খ্রিস্টান হলে? গুহার মুখটাও বুঝি বন্ধ হয়ে এলো এবার। খ্রিস্টান না হলে গ্রেসিকে বিয়ে করব কি করে? খ্রিস্টান হওয়াটা সবচেয়ে সহজ উপায়। তাহলে এ পুরনো বিয়েটাও ভেঙে যায়, করা যায় আবার নতুন বিয়ে। তুমি ধর্ম ছাড়বে? সমস্ত গুহাটাই বুঝি অদৃশ্য হয়ে গেল। ধর্ম, সেটা যেন কোনো একটা জিনিস। এদিক ওদিক তাকাতে লাগলো বিশ্বনাথ। সেটা আবার কি? সেটা কোথায়? পরে শান্ত স্বরে বললে, প্রেমের জন্যে মানুষ কত কিছু ছাড়ে, আর এ তো একটা ফাঁকা কথা, খানিকটা ধোঁয়া মাত্র। নিরেট স্তব্ধ হয়ে গেল সর্বাণী। বিশ্বনাথ দিব্যি তার কাঁধের ওপর হাত রাখল। বললে, আমি জানি কি হবে আমার অদৃষ্টে। তুমিও জানো। বিয়ের পর গ্রেসি আমাকে ছেড়ে চলে যাবে, আর কাউকে ধরবে। এইসব স্ট্রিপ আপ গার্ল এক জায়গায় বাধা থাকবে না। আমি আবার তোমার কাছে ফিরে আসব। একটু বা আদর করতে চাইল বিশ্বনাথ। তোমার সতী শক্তি আমাকে টেনে আনবে। স্বামীর দিকে একবার মুখ ফেরালো সর্বাণী। কান্নায় ভেসে যাওয়া করুণ মুখ যেন নিঃশব্দে বলতে চাইল, তাই যদি হবে তবে কেন মিছিমিছি? সরে এলো বিশ্বনাথ। বললে, এ যে আমার কি যন্ত্রণা, তোমায় কি করে বোঝাই? সর্বাণীর দুঃসম্পর্কের মামা, কোন কোর্টের কে উকিল, শক্তিপ্রসাদ ঘোষ। ডাক পেয়ে সাহায্যে এলো। সব দেখলো, শুনলো কাগজপত্র। বললে, মেনে নিবি? উপায় কি তা ছাড়া? সর্বাণী দাঁড়ালো চেয়ার ঘেঁষে। লড়তে গেলেও হয়রানির এক শেষ। বাইরের বিচ্ছেদ ঠেকাতে পারলেও অন্তরের বিচ্ছেদ ঠেকানো যাবে না। যার মন নেই তার সঙ্গে ঘর করা যায় কি করে? তাছাড়া যে ধর্মান্তরী হয়েছে
শক্তিপ্রসাদ টিপ্পনি কাটল, না শুধু তাতে আটকাতো না, কিন্তু যে জিনিস লোভ করেছে তা পেতে যদি ওকে বাধা দিই, ও আমাকে খুন করে ফেলবে। কুচি কুচি করে কেটে এক টুকরো এখানে আরেক টুকরো ওখানে রেখে দিয়ে আসবে, হয়তো মেয়েটাকেও আস্ত রাখবে না। আর যাই হোক, গায়ের জোরে তো পারবো না, তা যখন যেতে চাচ্ছে যাক, ঘুরে আসুক, লাথি খেয়ে ফিরে আসবে। তাছাড়া মারই তো সব নয়, অপমান। চোখ মুখ জ্বলে উঠল সর্বাণীর। মিস গ্রেস সব ফিরিয়ে দেবেন, তাই বিচ্ছেদটা আপোষে হয়ে যাওয়াই ভালো। আমিও তাই বলি, সায় দিল শক্তিপ্রসাদ। সর্বাণী বিশ্বনাথ কোর্টে সংযুক্ত দরখাস্ত করলে। স্বামী ভারতীয় খ্রিস্টান, স্ত্রী হিন্দু, এ বিবাহ কি করে বাঁচিয়ে রাখা চলে? বিচ্ছেদের আর্জি যখন পড়েছে, তখন স্বামী স্ত্রী একত্র বসবাস করে কি করে? না রানাঘাট ফিরে যাবে, না সর্বাণী কলকাতায় কোনোখানে থাকবে মাথা গুজে। তার মেয়েকে, উর্মিকে মানুষ করতে হবে। তার আর জীবনে রইল কি? এই মেয়েটাকে মানুষ করে তোলাই তার একমাত্র স্বপ্ন, একমাত্র আকর্ষণ। ভদ্র গৃহস্থ পাড়ায় একখানা ঘরের ভাড়াটে হলো সর্বাণী। ঠিক হলো 1 বছর মাস মাস 100 টাকা করে দেবে বিশ্বনাথ। টাকা নইলে সর্বাণী ও উর্মির ভরণ পোষণ হবে কি করে? এই 1 বছর করতে হবে অসঙ্গ বাস। আইন অনুসারে এই অসঙ্গ বাসটাই চূড়ান্ত বিচ্ছেদের ভূমিকা। এই 1 বছরের মধ্যে যদি পক্ষেরা পরস্পরে আসক্ত হয়, সংলগ্ন হয়, তাহলে মামলা আর চলতে হলো না, টেসে গেল। আর যদি 1 বছরেও গোলমাল না মেটে, যদি এপার বন্যা ওপার বন্যাই থেকে যায়, আগের মতো সেতু না পড়ে, তাহলে বিচ্ছেদের ডিক্রি চূড়ান্ত হতে পারবে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। বিশ্বনাথ এক মুহূর্তের জন্যেও সর্বাণীর দরজায় উকি মারতে এলো না। কেন আসবে? এখনো তো গ্রেসিতেই মশগুল, বললে শক্তিপ্রসাদ। আগে মেয়েটাকে বিয়ে করুক, নাকের জলে চোখের জলে হোক, পরে বুঝবে আগে স্ত্রী, প্রথম স্ত্রীর স্বাদ কি। তখন যদি ফিরে না আসে তো কি বলেছি? এবার আবার 2 পক্ষ মিলে আদালতে চূড়ান্ত দরখাস্ত দিতে হয়। আমাদের বিরোধ মেটেনি, পারিনি পরস্পরের অনুরক্ত হতে, সুতরাং আমাদের ছাড়াছাড়িটা পাকা করে দিন। শক্তিপ্রসাদ বললে, এবার আপোষনামায় খোরপোশের টাকাটা বাড়িয়ে নিবি নিশ্চয়ই? কোমর বাঁধল সর্বাণী। 100 টাকায় কি হয়? ঘর ভাড়াই 36 টাকা। শক্তিপ্রসাদের বাড়িতে চূড়ান্ত দরখাস্তের মোসাবিদা হচ্ছে। সর্বাণী বললে, মাসে 160 টাকা চাই। বিশ্বনাথ ভেবেছিল যে 100 টাকা দিচ্ছিল তাই নথিভুক্ত হবে না, সেটা নথির বাইরে একটা সাময়িক ব্যবস্থা বাবদ দেওয়া হচ্ছিল, বললে সর্বাণী। এখন সমস্ত কিছু কোর্টের শিলমোহরের নিচে আসছে, একটা ন্যায্য টাকাই ধার্য হওয়া উচিত। 2 হাত শূন্যে তুলে দিল বিশ্বনাথ। বললে, ও যে অনেক টাকা, অত টাকা আমি দিতে পারবো না। অত হলো কোনখান দিয়ে? সর্বাণী বললে দৃঢ় স্বরে। মেয়ে বড় হচ্ছে, স্কুলে পড়ছে, বাসে যাচ্ছে, সে খরচ কত? মেয়ে ক্রমশই বড় হবে, ফ্রক ছেড়ে শাড়ি ধরবে, খরচও বাড়তে থাকবে। 160 টাকা মোটেই অসঙ্গত হয়নি। অত টাকা দিতে হলে আমি মরে যাব। 2 পক্ষের লোকজন মিলে রফা করে দিল। 100 টাকা করে তো দিচ্ছিলই, এখন 160টা একটু বেশি শোনাচ্ছে, 135 করে দিক। মেয়ে যে বড় হচ্ছে দিন দিন, এ তো আর মিথ্যে নয়। বিশ্বনাথ তবু কি আপত্তি করতে যাচ্ছিল, তাকে সবাই নিরস্ত করল। না টাকার কথা বলছি না, বিশ্বনাথ উত্তেজিত হয়ে বললে, তবে একটা শর্ত বসান। আমি মাস মাস ওই টাকাটা দেব যতদিন পর্যন্ত সর্বাণী বিয়ে না করবে কিংবা অন্য পুরুষে উপগত না হবে। যদি অতঃপর সর্বাণী বিয়ে করে অথবা ব্যভিচারিণী হয়, পাবে না সে মাসোহারা। এ বলা বাহুল্য, সবাই এক বাক্যে সায় দিল। কিন্তু আমার একটা দাবি আছে, সর্বাণী বললে।
কি দাবি? আমি আমার সিথির সিঁদুর মুছব না, ছাড়ব না বিবাহিত পদবী। সবাই হেসে উঠল। বিশ্বনাথ বললে, তোমার যা ইচ্ছে তাই করো, এটা নথির বাইরে। চূড়ান্ত ডিক্রি হয়ে গেল। চলুন হোটেলে চলুন, একটু খাওয়া দাওয়া করা যাক। বিশ্বনাথ দুপক্ষের উকিলকে, শক্তিপ্রসাদকে, সর্বাণীকেও নিমন্ত্রণ করল। যেন বিরাট কিছু একটা পেয়েছে, সেই আনন্দেই উৎসব করছে বিশ্বনাথ। সর্বাণীরও মুখ গোমড়া করে থাকবার মানে হয় না। মামলা সেও জিতেছে, 100 টাকা 135 টাকা এনেছে। এক অর্থে সেও পেয়েছে স্বাধীনতা। এটা ওটা যতই ফিরিয়ে দিচ্ছিল সর্বাণী, ততই তার প্লেটে ঢেলে দিচ্ছে বিশ্বনাথ। একসময় তার কানের কাছে মুখ এনে বললে, টাকাটা কম হয়েছে বলে মন খারাপ করো না, আমি আরও পাঠাবো উর্মির জন্যে। উর্মিকে নিয়ে আসনি কেন? ওকে কতদিন দেখিনি। গ্রেসিকে এবার স্থূলে মূলে পাবে, সেই আনন্দে সর্বাণীকে আজ বোধহয় ক্ষমার যোগ্য বলে মনে হচ্ছে বিশ্বনাথের। চলো, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাই। সর্বাণীকে একপাশে ডেকে আনলো শক্তিপ্রসাদ। গম্ভীর মুখে বললে, যার সঙ্গে যাচ্ছ তোমাকে সাবধান করে দিচ্ছি, সে আর তোমার স্বামী নয়, সে পর পুরুষ। অল্প হেসে সর্বাণী বললে, জানি, মুখে জানি বলল বটে, কিন্তু মনে যেন পাচ্ছে না মেনে নিতে। তার এতদিনের সেই পুরুষ, শরীরের সকল প্রদীপ জেলে যার আরতি হয়েছে এতদিন, সে কলমের এক আঁচড়ে অন্যরকম হয়ে গেল। চেনা লোকটা বহুদিনের আদান প্রদানের পর অচেনা হয়ে গেল। ট্যাক্সি করেই যাচ্ছিল দুজনে। একটা গলির মোড় আসতেই সর্বাণী বললে, আমাকে এখানে ছেড়ে দিলেই চলে যেতে পারবো। ড্রাইভার ট্যাক্সি থামাতেই টুক করে নেমে পড়ল সর্বাণী। 135 টাকা। 7 তারিখ পেরোয় না কোনোবার, সাধারণত 5-6 তারিখের মধ্যেই এসে পড়ে। বিশ্বনাথ নেফাতেই থাক কি কাশ্মীরেই থাক কিংবা ব্যাঙ্গালোর, ডিক্রি নির্দেশ অনুসারে টাকা ঠিক পাঠিয়ে দিচ্ছে হেডকোয়ার্টার্স। ঝড় হোক, জল হোক, স্ট্রাইক হোক কি রেল দুর্ঘটনা হোক, 1 মাসও অন্যথা নেই। কোনো প্রমাণ নেই, কেউ নালিশ করছে না। সর্বাণী আবার বিয়ে করেছে বা অন্য পুরুষে আসক্ত হয়েছে, টাকাটাই ঠিক নিটোল পৌঁছচ্ছে সর্বাণীতে। সে মাসে টাকার অতিরিক্ত একটা পার্সেল এসে পৌঁছলো। সন্দেহ কি, ঠিকানাটা বিশ্বনাথের হাতের লেখা। খুলে দেখলো রং বেরঙের ছিটের কাপড়, আর তাতে পিন দিয়ে একটা তারিখ গাঁথা। ধক করে বুকের মধ্যে ধাক্কা খেল সর্বাণী। উর্মির জন্মদিনটা সে ভুলে গেলেও বিশ্বনাথ মনে করে রেখেছে। কমাস পরে আরও একটা পার্সেল এলো সর্বাণীর নামে। পার্সেলটা খুলতে গিয়ে হাত কাঁপতে লাগলো সর্বাণীর। কি না জানি দেখতে পাবে ভেতরে। ঠিক একটা রঙিন দামি শাড়ি বেরিয়েছে, আর তার পাড়ের দিকে ঠিক একটা তারিখ আঁটা। আশ্চর্য, তাদের বিয়ের তারিখটা এখনো মনে করে রেখেছে বিশ্বনাথ। দেওয়ালে টাঙানো ছোট্ট আয়নাটার সামনে এসে দাঁড়ালো সর্বাণী। কেন কে জানে, কোনো মানে হয় না, সিথির নিষ্প্রভ রেখাটা লালে গাঢ়ও করে তুলল। মনে কোনো দুরাশা নিয়ে নয়, এমনি বেশ সুন্দর দেখাবে বলে, সম্ভ্রান্ত দেখাবে বলে। মনে হয় এ যেন এক আগুনের শিখা, সমস্ত অসৎ ও অমঙ্গলকে দূরে রাখবে। কমাস পরে আবার এক জলজ্যান্ত লোক এসে হাজির। মেজর বিশ্বনাথ ভট্টাচার্যের কাছ থেকে এসেছি, এইসব জিনিসপত্র উনি আপনাদের পাঠিয়ে দিয়েছেন। সেই আবার শাড়ি আর ফ্রক, এবার বাড়তি 1 বাক্স সন্দেশ। জিনিস সামান্য কিছু, ইশারাটা অনেকখানি। আপনি মিস সর্বাণীর কুমারী নামটা ধরতে চাইল ভদ্রলোক। আমি মিসেস ভট্টাচার্য। তার মানে আপনি ফের? আবার ধাঁধায় পড়ল ভদ্রলোক। না, আমি যেমন ছিলাম তেমনই আছি। তার মানে অবিবাহিতই আছেন? বিবাহিত বলেন, অবিবাহিত বলেন, ঠিকই আছি। অসহায়ের মতো হাসল ভদ্রলোক।
একটু কাছাকাছি হবার চেষ্টা করলো। তারপর বললে, আমি ভট্টাচার্যের সঙ্গে একই দলে একই বিভাগে কাজ করি। মিলিটারি পোশাকে এলে নানা রকম কথা উঠবার ভয় সাদা পোশাকে এসেছি। তা এসেছেন, ক্ষতি কি? একটু বুঝি হাসলো সর্বাণী। ভট্টাচার্যের খবর জানেন? কি করে জানবো, চিঠিপত্র তো লেখেন না। জানেন, গ্রেসি ওকে ছেড়ে চলে গিয়েছে। জানতো যাবে। ধাক্কা খেয়ে সর্বাণী বললে, চলে গিয়েছে? হ্যাঁ, ওদের ফের ডিভোর্স হয়ে গিয়েছে। তারপর বুকের মধ্যেখানটায় শিরশির করে উঠল সর্বাণীর। তারপর একটা সিলনিজ সিংহলি মেয়েকে বিয়ে করেছে ভট্টাচার্য। সিংহলি? সর্বাণীর বুকের মধ্যেখানটা ঠান্ডা হয়ে গেল। সিংহলি খ্রিস্টান, নাম পামেলা, কিন্তু এটাও বেশি দিন টিকবে না বলে আমাদের ধারণা। ভদ্রলোক বিজ্ঞের মতো মুখ করল। আমাদের সকলের ধারণা, তা আমরা বলেছিও ওকে। ওকে আবার এইখানে এই প্রথম বিন্দুতেই ফিরে আসতে হবে। মরা মুখে হাসল সর্বাণী। ভদ্রলোকের আরও একটা কাজ ছিল। বাড়ির এ দরে ও দরে গিয়ে কান পাতল সর্বাণীর সম্বন্ধে কোনো কুকথা আছে কিনা। কেউ একটা টু শব্দও করল না। পাড়ার একটু দূরে অদূরে খোঁজ করল। তারাও জানালো, বিরুদ্ধে কিছুই জানি না মশাই। ছোকরাদের একটা জিমন্যাস্টিকের ক্লাব আছে, তারা জানালো তারা ইন্টারেস্টেড নয়। উর্মি মেয়েটা আর একটু বড় হয়ে উঠুক, তখন দেখা যাবে। চলে গেল ভদ্রলোক প্রায় হতাশ হয়ে। নিষ্পুরুষ একা একটি স্ত্রীলোক থাকে, তার নামে কলঙ্ক নেই। এ কি অদ্ভুত কলিকাল! কলঙ্কের স্পর্শ থাকলেই তো মাসোয়ারার টাকাটা বেঁচে যেত বিশ্বনাথের। তারপর একদিন সন্ধ্যের দিকে হুড়মুড় করে এসে পড়ল বিশ্বনাথ। বাবা, কতদিন হয়ে গিয়েছে, তবু উর্মি চিনতে পেরেছে এক নজরে। জড়িয়ে ধরেছে অসংকোচে। ব্যস্ততায় টকবক টকবক করছে বিশ্বনাথ। বললে, কোয়েম্বাটোর থেকে আসছি, আজ রাতটা এখানে থেকে কাল সকালেই দিল্লি চলে যাব। সমস্ত দিন প্রায় খাওয়া হয়নি। কিছু ভালো মন্দ রাঁধো আমার জন্যে। দিশি মতে পাত পেড়ে হাত দিয়ে মেখে খাই। কতদিন তোমার হাতে রান্না খাইনি। দাঁড়াও, আগে কিছু কিনে কেটে আনি। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বিশ্বনাথ। মাংস, আলু, পেঁয়াজ, আদা, গরম মশলা কিনে এনেছে। দই, রাবড়ি, সন্দেশও বাদ পড়েনি। বললে, ছোটোখাটো একটা ফিস্টি লাগিয়ে দাও। বাড়ির মধ্যে উর্মির যারা বন্ধু তাদেরকে নেমন্তন্ন করো। মানে যাকে যাকে তুমি ভালো বোঝো খাওয়াও। আমি আবার একটু বেরোচ্ছি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, সে পরে হবে। আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বিশ্বনাথ। এবার দোকান থেকে শাড়ি জামা নিয়ে এলো সর্বাণী আর উর্মি দুজনের জন্যেই। বললে, উর্মিটা কি সুন্দর হয়েছে। কোন ক্লাসে পড়ছে? কোন স্কুলে? রান্না নিয়ে মেতে উঠল সর্বাণী। আর বিশ্বনাথ যত গল্প ফেঁদেছে মেয়ের সঙ্গে। পাশের বাড়ির রমার নেমন্তন্ন হয়েছে বলে সেও এসে বসেছে। যুদ্ধের গল্প, অ্যারোপ্লেনের গল্প, হিমালয়ের গল্প খুব জমিয়েছে বিশ্বনাথ। কাজের মধ্যে একটু ফাঁক করে সর্বাণী জিজ্ঞেস করলে, অনেক কথা আছে বলছিলে না? কি কথা? সে হবে ক্ষণ পরে, খাওয়া দাওয়া চুকে যাক, নিরিবিলি হোক। তবু সে এমনি গল্প বলা নয়, পরামর্শের কথা। হবে ক্ষণ আস্তে সুস্তে। গল্পের আবার খেয়েই ধরল বিশ্বনাথ। খাওয়া দাওয়া নিঃশেষে চুকতে রাত প্রায় 11টা। শীতের রাত, মনে হয় যেন কত দুঃসহ গভীর। উর্মি বড় হয়েছে, বুঝতে শিখেছে। তাই সে চলে গিয়েছে পাশের বাড়ি, রমার পাশে শুতে। তাদের একা ঘরে তিনজনের শোবার মতো জায়গা কই, বিছানা কই। শীতের জন্যেই দরজাটা ভেজানো ছিল। সময় মতো সর্বাণীই খিল লাগাবে। তক্তপোষের ওপর বিছানা, বালিশ দুটো, লেপ একখানা। তাকিয়ে দেখল বিশ্বনাথ। তা একটা রাত চলে যাবে কোনো রকমে। মশারি নেই? না। মশা? ঘুমিয়ে পড়লে টের পাই না। তোমার খুব ঘুম পাচ্ছে, তাই নয়?
বিশ্বনাথ হাসল, বললে, সিগারেটটা শেষ করে আমিও এবার শুয়ে পড়ব, তখনই বলবো তোমাকে কথাটা। সিগারেটটা শেষ করে উঠে পড়েছে বিশ্বনাথ। হাওয়ার ঝাপটায় হাট হয়ে হঠাৎ খুলে গেল দরজা। বন্ধ করো, বন্ধ করো! বিশ্বনাথ চেঁচিয়ে উঠল, ভীষণ ঠান্ডা। দরজার দিকে এক পাও এগোলো না সর্বাণী। আলনায় কোট ছিল, সেটা তুলে নিয়ে এগিয়ে ধরল বিশ্বনাথের দিকে, বললে, তুমি এবার চলে যাও। কনকনে হাওয়ার সঙ্গে মিলিয়ে বিশ্বনাথ আর্তনাদ করে উঠল, চলে যাব? স্পষ্ট স্বরে সর্বাণী বললে, হ্যাঁ, চলে যাও। তোমার টাকা কটাই শুধু আসুক।